ওকে, যারা যুক্ত হতে পারে নাই তাদের একটু চেষ্টা করো যুক্ত করার জন্য। হ্যাঁ সবাই, আমি 1 মিনিটের মধ্যে ইনশাল্লাহ ক্লাস শুরু করব। কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্যই, আসলে জুমের প্রবলেমের জন্যই ক্লাস শুরু করতে দেরি হচ্ছিল। ইনশাল্লাহ আমরা অল্প কিছু সময়ের মধ্যে এই ক্লাস শুরু করতে পারবো। ওকে, অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত হয়েছ। আমি খুবই দুঃখিত যে ক্লাস শুরু করতে দেরি হয়ে গিয়েছে। জুম সাবস্ক্রিপশন কিনতে গিয়ে আমরা একটু ঝামেলায় পড়ে গিয়েছিলাম। তো যাই হোক, অবশেষে ক্লাস শুরু করতে পেরেছি আমরা। গত ক্লাস নিয়ে যদি কেউ কোশ্চেন করতে চাও তাহলে আমরা মাইক্রোফোন অ্যাক্সেস দিব তোমাদেরকে। গত ক্লাস নিয়ে যদি কেউ কোশ্চেন করতে চাও, আজকে যেহেতু 9টা বাজে নোট স্যারের ক্লাস আছে, তাই আজকে 9টা পর্যন্তই ক্লাস হবে ইনশাল্লাহ। আমরা চেষ্টা করব আজকে গাঠনিক সমানতা শেষ করে আমরা প্র্যাকটিসে চলে যেতে, এবং চেষ্টা করব আমরা যে সময় থাকলে আমরা স্টেরিও সমানতা পড়ার জন্য। গত ক্লাসের পড়া নিয়ে কেউ কোনো কোশ্চেন করতে চাও? সাধারণ যৌগের যে সমানতা তা নিয়ে কেউ কোনো কোশ্চেন করতে চাও কিনা? মেটামারিজম পর্যন্ত আমরা আজকে টটোমারিজম এবং মুক্ত শিকল বদ্ধ শিকল সমানতা পড়ব। টটোমারিজম এবং মুক্ত শিকল বদ্ধ শিকল সমানতা পড়ব। গতদিন আমরা মেটামারিজম পর্যন্ত পড়েছিলাম। কোনো কোশ্চেন আছে? মাইক্রোফোন অ্যাক্সেস দিব। ওকে, কোনো কোশ্চেন আছে কিনা? কারো কোশ্চেন থাকলে বলতে পারো। আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা এখন কথা বলবো টটোমারিজম নিয়ে। কথা বলবো আমরা টটোমারিজম নিয়ে। ওকে, এই দেখো টটোমারিজম। এই টটোমারিজম হচ্ছে একটি গতিশীল কার্যকারীমূলক সমানতা। আচ্ছা, মেটামারিজম নিয়ে গতদিন আমরা যে কথাটা বলেছিলাম এই বক্সের মধ্যে দেখো লিখে দেওয়া আছে। মেটামারিজম নিয়ে আমরা হাজারি স্যারের বই ওপেন করেও দেখাবো, আজকে পুরো ব্যাপারটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, এ দেখো লেখা আছে, দ্বিযোজী মূলকের ক্ষেত্রে কিটোন, সেকেন্ডারি অ্যামিন, ইথার সমগোত্রীয় শ্রেণীর যৌগসমূহ মেটামার প্রদর্শন করলে মেটামারিজম কেবল ইথার যৌগের ক্ষেত্রে প্রযোজ্য হয়। অন্যান্য সমগোত্রীয় শ্রেণী কিটোন, সেকেন্ডারি অ্যামিন যৌগের ক্ষেত্রে এ ধরনের সমানতাকে অবস্থান সমানতা বলা হয়। অর্থাৎ আমরা বলেছিলাম গত ক্লাসে যে যদি দুইটা অপশনে থাকে দুইটাই উত্তর করব, আর যদি একটা বেছে নিতে হয় এবং দুইটাই উত্তরে থাকে তখন আমরা ইথারের ক্ষেত্রে মেটামারিজম বলবো এবং বাকিগুলোর ক্ষেত্রে আমরা অবস্থান সমান বলবো। আচ্ছা, যদি আমাদের কোনো কোশ্চেন না থাকে আমরা এখন কথা বলবো টটোমারিজম। আমরা নিশ্চয়ই গত ক্লাসে কার্যকারীমূলক সমানতা পড়েছি, আমরা এখন পড়বো টটোমারিজম। আমরা নিশ্চয়ই গত ক্লাসে কার্যকারীমূলক সমানতা পড়েছি। কার্যকারীমূলক সমানতার মধ্যে কিছু বিশেষ সমাণু আছে যাদেরকে আমরা টটোমার এবং পুরো ঘটনাটাকে টটোমারিজম বলি। যেমনভাবে আমরা বললাম অবস্থান সমাণুর মধ্যে কিছু বিশেষ অবস্থান সমাণু আছে যাদেরকে আমরা মেটামার বা মেটামারিজম বলি, ঠিক তেমনই কার্যকারীমূলক সমাণুর মধ্যে কিছু বিশেষ সমাণুতা রয়েছে যাদেরকে আমরা টটোমার বা টটোমারিজম বলি। এটা পড়তে একটু প্রথমে কঠিন মনে হলো, তুলনামূলকভাবে উত্তর করা এটা থেকে সহজ। কেন উত্তর করা সহজ? কারণ এটা কারোর সাথে মিলে না। তাহলে টটোমারিজম নাম শুনলাম আমরা ফার্স্ট। টটোমারিজম বলছে যে প্রক্রিয়ায় সমাণুগুলো সাধারণ অবস্থায় এক প্রকার কার্যকারীমূলক সম্মিলিত কাঠামো থেকে স্বতঃস্ফূর্তভাবে ভিন্ন প্রকার কার্যকারীমূলক সৃষ্টির মাধ্যমে অন্য কাঠামোতে রূপান্তরিত হয় এবং উভয় কাঠামোতে সাম্যাবস্থা বিরাজ করে, উহাকে টটোমারিজম বলে এবং সমাণুগুলোকে টটোমার বলে। তাহলে বলা হচ্ছে যে প্রক্রিয়ায় সমাণুগুলো এক প্রকার কার্যকারীমূলক বিশিষ্ট যৌগ থেকে অন্য প্রকার কার্যকারীমূলক বিশিষ্ট যৌগে রূপান্তর হয় কিসের মাধ্যমে? স্বতঃস্ফূর্ত বিক্রিয়ার মাধ্যমে। ওকে, এবং এই বিক্রিয়া ঘটার সময় এখানে একটা সাম্য অবস্থা তৈরি হয়, এই ব্যাপারটার নাম হচ্ছে টটোমারিজম। যদি আমি আরো সহজ করে বলি যে কিটোমূলক বিশিষ্ট কোনো জৈব যৌগ, কি বললাম? কিটো, এই যে কিটোমূলক বিশিষ্ট কোনো কিটোমূলক বিশিষ্ট যৌগ স্বতঃস্ফূর্ত বিক্রিয়ার মাধ্যমে ইন এবং অলে রূপান্তরিত হয়। ওকে, ইন এবং অল, অর্থাৎ যেসব জৈব যৌগে কিটোমূলক রয়েছে, লাইক হচ্ছে এরকম, যেমন এই যে এখানে কিটোমূলক রয়েছে, কিটোমূলক বিশিষ্ট জৈব যৌগ দেখতে পাচ্ছি আমরা, এটা যে কিটোমূলক বিশিষ্ট জৈব যৌগ বিক্রিয়ার মাধ্যমে বিয়োজিত হয়ে একই সাথে ইন এবং ওয়াল তৈরি করে। অর্থাৎ ইন মানে ডাবল বন্ড আর ওয়াল মানে কি? ওয়েট। ওকে, নিশ্চয়ই তোমরা গত ক্লাসে যখন কার্যকারীমূলক সমানতা পড়ো তখন দেখেছো যে CnH2n প্লাস 2OH এটা হচ্ছে অ্যালকোহল ইথার, আর CnH2nO এটা হচ্ছে অ্যালডিহাইড কিটোন, এটা হচ্ছে অ্যালকোহল ইথার আর এটা হচ্ছে অ্যালডিহাইড কিটোন, রাইট? এই দেখো অ্যালকোহল ইথার অ্যান্ড অ্যালডিহাইড কিটোন। তাহলে অ্যালকোহল ইথার যেসব জৈব যৌগে আছে ওই সব জৈব যৌগ থেকে
আমরা স্বতঃস্ফূর্ত বিক্রিয়ার মাধ্যমে যখন মানে আচ্ছা ব্যাপারটা যদি এভাবে চিন্তা করি আমরা যে অ্যালকোহল ইথার যেসব জৈব যৌগ আছে আর যেসব জৈব যৌগ দিয়ে আমরা অ্যালডিহাইড কিটোন তৈরি করি তাদের মধ্যে কিন্তু পার্থক্য আছে। পার্থক্যটা কি দেখো তো, এখানে 2টা হাইড্রোজেন বেশি, এখানে 2টা হাইড্রোজেন কি কম। তাহলে আমি যখন কিটোমূলক বিশিষ্ট কোনো যৌগ, দ্যাট মিন্স যখন আমরা কিটোন শ্রেণীর কোনো যৌগকে কি বানাবো, অ্যালকোহল বানাবো, তখন বলতো কিটোন শ্রেণীর যৌগে যে কার্বন আছে তা দিয়ে কি অ্যালকোহল গোত্রের যৌগ বানানো যাবে? যাবে না। কেন যাবে না বলতো? কারণ এইখানে যে হাইড্রোজেন রয়েছে অ্যালকোহলে সবসময় তার থেকে 2টা হাইড্রোজেন কি থাকবে, বেশি থাকবে। তাহলে যদি কিটোমূলক বিশিষ্ট কোনো যৌগকে আমরা অ্যালকোহলমূলক বিশিষ্ট যৌগ বানাতে চাই, তাহলে ওই যে 2টা হাইড্রোজেনের ঘাটতি পড়বে ওই ঘাটতিটা আমরা একটা ডাবল বন্ড দিয়ে পূর্ণ করব। মানে সিঙ্গেল বন্ড থাকবে, তার সাথে একটা এক্সট্রা বন্ড দিয়ে ডাবল বন্ড বানাবো এবং ওই ডাবল বন্ডের মাধ্যমে পূর্ণ হবে। অর্থাৎ আমি বলার চেষ্টা করছি যে এইখানে যে হাইড্রোজেন রয়েছে এইখান থেকে যদি আমি এই ধরনের যৌগ বানাতে চাই তাহলে 2টা হাইড্রোজেনের ঘাটতি পড়বে, আর ওই জায়গায় আমি এই ঘাটতিটা পূরণ করব কি দিয়ে? ডাবল বন্ড দিয়ে, রাইট? তাহলে আমরা বলছি আবার যদি একটু রিপিট করি, কার্যকারীমূলক সমাণুগুলোর মধ্যে এই সমানুতাটা একটু বিশেষ ধরনের কার্যকারীমূলক সমাণু, তাই এদেরকে আলাদা করে চিন্তা করা হয়, অন্যদের সাথে একে মিলানো হয় না এবং এদের নাম দেওয়া হয়েছে টটোমারিজম আর সমাণুগুলোকে বলা হয় টটোমার। এখানে কি হয়, কিটোমূলক বিশিষ্ট কোনো যৌগ, কিটোমূলক বিশিষ্ট যৌগ মানে নট অনলি কিটোন, কিটোন তো বটেই আবার কিছু কিছু কিটোন তো বটেই আবার কিছু কিছু কি অ্যালডিহাইডও কিন্তু এই ধরনের সমানতা প্রক্রিয়া অংশগ্রহণ করে। এরকম যাদের কিটোমূলক বিশিষ্ট কিছু যৌগ যাদের স্বতঃস্ফূর্ত বিক্রিয়ার মাধ্যমে ইন এবং অলে রূপান্তর হওয়া সম্ভব, এই সব যৌগগুলোকে পরস্পরের বলা হয় টটোমার এবং এই পুরো ঘটনাকে বলা হয় টটোমারিজম। তাহলে নিশ্চয়ই সমস্ত অ্যালডিহাইড কিটোন এইভাবে ইন অলে রূপান্তর হতে পারবে না। তার মানে প্রথম কথা হচ্ছে যারা টটোমারিজম দেখাবে তারা হচ্ছে কিটোন শ্রেণীর কোনো মূলক ওই যৌগে থাকতে হবে। তাই বলে যে কিটোন বা অ্যালডিহাইড শ্রেণীর সমস্ত যৌগ টটোমারিজম দেখাবে ব্যাপারটা এমন না, নির্দিষ্ট কিছু যৌগ দেখাবে। কারা দেখাবে সেটা নিয়ে আমরা কথা বলবো। তাহলে অ্যালডিহাইড বা কিটোন শ্রেণীর যৌগ যাতে কিটোমূলক রয়েছে তারা স্বতঃস্ফূর্ত বিক্রিয়ার মাধ্যমে ইন এবং অলে রূপান্তর হবে। এই যে কিটোন এবং এই যে ইনল, এই 2 টাইপের যৌগ, এই যে কিটোন এবং এই যে ইনল, এই 2 টাইপের যৌগকে পরস্পরের কি বলা হয়? টটোমার, এবং পুরো ঘটনাকে বলা হয় কি? টটোমারিজম। চলো আমরা কথা না বাড়িয়ে আমরা একটা উদাহরণ দেখে ফেলি। এই দেখো আমরা দেখতে পাবো এখন যে এই যৌগটা একটা কিটোমূলক বিশিষ্ট যৌগ যার নাম প্রোপানন। এই প্রোপানন যৌগটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া মানে কোনো কিছুর সাহায্য ছাড়াই নিজে নিজে বিক্রিয়া করে ভিন্ন কার্যকারীমূলক বিশিষ্ট একটা যৌগে সে রূপান্তরিত হবে। কিভাবে হবে? এইখানের হাইড্রোজেন এখানে চলে যাবে আর এইখানকার বন্ড এখানে চলে আসবে। তাহলে এইখানের হাইড্রোজেন এখানে যাবে, এখানকার বন্ড এখানে আসবে। যদি তাই হয় তাহলে কি হবে একটু খেয়াল করি। এইখানে আমরা দেখতে পাচ্ছি এমন এই ও এর সাথে এইচ, এই যে এখানকার হাইড্রোজেনটা এখানে চলে গেল আর এইখানকার বন্ড এখন এখানে চলে আসবে। তাহলে দেখো কিটোমূলক বিশিষ্ট একটা যৌগ এমন একটা যৌগে রূপান্তর হলো যেখানে একসাথে ইন এবং অল আছে। আর এই পুরো ব্যাপারটাকে বলা হয় কিটো ইনল সমাণু। কি সমাণু? কিটো ইনল। কিটোমূলক ইন এবং অল রূপান্তর হচ্ছে স্বতঃস্ফূর্ত বিক্রিয়ার মাধ্যমে। যেহেতু এই 2টা যৌগের আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, আণবিক সংকেত এক এবং গাঠনিক সংকেত ভিন্ন, এবং গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণ হচ্ছে কার্যকারীমূলক, তাই এটা একটা কার্যকারীমূলক সমানুতা। তবে অন্য সব কার্যকারীমূলকের মতো এইখানে সমাণুগুলো না, এটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়ার মাধ্যমে একটা মূলক বিশিষ্ট যৌগ আরেকটা মূলক বিশিষ্ট যৌগে রূপান্তর হচ্ছে। আর দ্যাটস ওয়াই অন্য কার্যকারীমূলক সমাণুগুলোর থেকে এরা ডিফারেন্ট, তাই এদেরকে আলাদা করে বলা হচ্ছে টটোমারিজম এবং পুরো ঘটনাকে বলা হচ্ছে না এই যৌগ দুটাকে বলা হচ্ছে টটোমার এবং পুরো ঘটনাকে বলা হচ্ছে কি? টটোমারিজম। বলো ব্যাপারটাকে ক্লিয়ার কিনা, আমাকে কেউ প্রশ্ন করতে চাও কিনা? যদি প্রশ্ন করতে চাও মাইক্রোফোন অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, প্রশ্ন করতে পারো। ওকে, মাইক্রোফোন অ্যাক্সেস দেয়া আছে, বলো বলো। হ্যাঁ, স্বতঃস্ফূর্ত মানে তো নিজে নিজেই। স্বতঃস্ফূর্ত মানে কি? নিজে নিজেই। বলো নেক্সট কি কোশ্চেন? আরে বললাম তো স্বতঃস্ফূর্ত মানে নিজে নিজে, মানে কোনো কিছু সাহায্য ছাড়াই নিজে নিজে বিক্রিয়া করবে। ওকে, বলো নেক্সট
আর কি কোশ্চেন বলো? কারো কোশ্চেন নাই? ওকে, চলো আমরা এটা সম্পর্কে আরো ডিটেল জানার জন্য আমরা এবার হাজারি স্যারের বোর্ড বই খুলবো। ওখানে আরো কিছু কথা লেখা আছে, যে কথাগুলো আমরা দেখব, একটু পড়ে নিতে পারো। এখানে যে প্রক্রিয়ার সমানুগুলো সাধারণ অবস্থায় এক প্রকার কার্যকারীমূলক সম্মিলিত কাঠামো থেকে স্বতঃস্ফূর্ত বিভিন্ন প্রকার কার্যকারীমূলক সৃষ্টির মাধ্যমে অন্য কাঠামোতে রূপান্তরিত হয় এবং উভয় কাঠামোতে সাম্য অবস্থা বিরাজ করে, উহাকে টটোমারিজম বলে। সমানুগুলোকে টটোমার বলে। টটোমারিজমকে গতিশীল কার্যকারীমূলক সমানতা বলে। টটোমারিজমের তিনটা নাম: টটোমারিজম, গতিশীল কার্যকারীমূলক সমানতা অথবা কিটো ইনল সমানতা। ওকে, এখানে দেখো কিটোমূলক বিশিষ্ট একটা যৌগ দেয়া আছে, যেটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়ার মাধ্যমে ইনল কাঠামো তৈরি করছে। এই যে কিটোমূলকের ও এর সাথে এই যুক্ত হয়েছে আর তার পাশের কার্বনে ডাবল বন্ড চলে গেছে। ওকে, আচ্ছা, এখানে বলছে টটোমারিতার ক্ষেত্রে তার কিটো রূপ অপেক্ষা ইনল রূপ অধিক স্থায়ী, অর্থাৎ এই কিটোমূলক বিশিষ্ট যৌগটা যতটুকু না থাকতে এইভাবে পছন্দ করে, তার চাইতে ইন এবং অলের রূপান্তর হয়ে থাকতে বেশি পছন্দ করে, কারণ ওই কাঠামোটা অধিক স্থিতিশীল, এটা বলা হচ্ছে। আচ্ছা, আমরা এবার একটা উদাহরণ দেখে নেই। যেমন পরীক্ষায় অলরেডি কোয়েশ্চেন দিয়েছে আমাদের এখানে, যে প্রোপাননের টটোমারিতা। এই দেখো বোর্ডের কোয়েশ্চেন, প্রোপানন, এটা নিশ্চয়ই তোমাদের কলেজ পরীক্ষাতেও আসতে পারে। এই যে প্রোপানন যেটা আমরা দেখলাম, এটা টটোমারিতা প্রদর্শন করতেছে কিভাবে? এই দেখো, কিটোমূলক ইন এবং অলের রূপান্তর হলো, নাম হচ্ছে প্রোপিন টু অল, প্রোপিন টু অল, বা আমরা বলতে পারি প্রোপ টু ইন টু অল। ওকে, আচ্ছা, এরা পরস্পর টটোমার। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা এখানে কিছু কথা লিখে দেয়া আছে, যেটা আমরা দেখব, অথবা আমরা হাজারি স্যারের বই থেকেই দেখতে পারি যে কারা আসলে টটোমারিজম প্রদর্শন করবে। অর্থাৎ কোনো যৌগে যদি কিটোমূলক থাকে, তাহলেই কি সে টটোমারিজম দেখাতে পারবে, নাকি কিটোমূলক থাকলে কখনো টটোমারিজম দেখাবে, কখনো দেখাবে না? আমরা এইটা বোঝার জন্য এই যে আমাদের বিখ্যাত বই হাজারি স্যারের বই ওপেন করেছি, আমরা এইখান থেকে দেখব, কারণ এই আন্ডারলাইনগুলো থেকে পরীক্ষায় কি হয় প্রশ্ন। অর্গানিক পড়ার একটা মজা হচ্ছে, এই যে বললাম, এটা এমনিই পেঁচানো, তাই এর মধ্যে আর কোনো প্যাচ ট্যাচ থাকে না। ওকে, আচ্ছা, আমরা এখন অর্গানিকে ডিরেক্টলি টটোমারিজম সম্পর্কে যা লেখা আছে আমাদের হাজারি স্যারের বই, সেটা পড়ার চেষ্টা করব, বা আগে যেগুলো আমরা পড়েছি বই থেকে, মানে গত ক্লাসে, সেগুলো বোর্ড বইয়ে কি লেখা আছে একটু দেখার চেষ্টা করব। তো খেয়াল করি আমরা, এই দেখতে পাচ্ছ টটোমারিজম। তো বলছে টটোমারিজম প্রক্রিয়ার সমাণুগুলো যখন এক প্রকার কার্যকারীমূলক কাঠামো থেকে স্বতঃস্ফূর্তভাবে ভিন্ন প্রকার কার্যকারীমূলকে রূপান্তরিত হয় এবং উভয় কাঠামো সাম্য অবস্থা বিরাজ করে, এজন্য টটোমারিজমকে গতিশীল কার্যকারীমূলক সমানতা বলে। এবং এইখানে এর আগে কি পড়াইছি, এটা কি তোমার প্রশ্ন করার সময়? তুমি দেখে নিবা পরে। দেখো এখানে, দেখো কি লেখা আছে, প্রোপানন। এই প্রোপানন দেখতে পাচ্ছ এখানে, যে কিটো সমাণু, কিটোমূলক রয়েছে। এই কিটোমূলকের এইখানে এই যুক্ত হবে, আর এইখানে ডাবল বন্ড যুক্ত হয়ে কি তৈরি করবে? ইনল তৈরি করবে। রাইট? বুঝতে পারছো আমরা যে উদাহরণটা দিলাম কিভাবে হচ্ছে? এখানকার হাইড্রোজেন চলে গেছে এইখানে, আর এখানকার বন্ড চলে গেছে এইখানে, যেটা আমাদের বইয়ের মধ্যেও দেয়া আছে। এইবার হচ্ছে একটু অ্যাডভান্স কথাবার্তা, যেটা টটোমারিজম হাজারি স্যারের বই থেকে আমরা পড়াচ্ছি, তুমি চাইলে নোট করে নিতে পারো। এই দেখো, কিটো ইনল টটোমারিজমের শর্ত। এই যে কিটো ইনল টটোমারিজমের শর্ত, 1 নাম্বার পয়েন্ট। প্রথমত, কার্বনিল মূলক যেমন কিটোমূলক যুক্ত অ্যালডিহাইড ও কিটোন যৌগ সাধারণত কিটো ইনল টটোমারিজম প্রদর্শন করে। এই যে কিটোমূলক যুক্ত অ্যালডিহাইড ও কিটোন যৌগ সাধারণত কিটো ইনল টটোমারিজম প্রদর্শন করে। দ্বিতীয়ত, ওই কার্বনিল মূলকের সাথে যুক্ত sp3 সংকরিত কার্বন পরমাণুতে কমপক্ষে একটি অম্লধর্মী আলফা হাইড্রোজেন পরমাণু থাকতে হবে। আর নিশ্চয়ই দ্বিতীয় শর্তটা তোমরা বুঝতে পারো নাই। হ্যাঁ, এটা বোঝার জন্য একটু অ্যাটেনশন দরকার, এবং যারা কিনা ফার্স্ট পেপার 3 নাম্বার চ্যাপ্টারের জৈব যৌগের সংকরণ পড়ো নাই, তাদের পক্ষে এই পড়াটা বুঝতে একটু কষ্ট হবে। আমি তারপরও এমনভাবে বোঝানোর চেষ্টা করছি যাতে তুমি বুঝতে পারো। প্রথম শর্ত আগে দেখো, প্রথমত কার্বনিল মূলক, দ্যাট মিনস কিটোমূলক যুক্ত অ্যালডিহাইড বা কিটোন হইতে হবে। সোজা বাংলা কথা, অ্যালডিহাইড হোক কিটোন হোক কোনো অসুবিধা নাই, অ্যালডিহাইডও হইতে পারে, কিটোনও হইতে পারে। 1 নম্বর শর্ত, কিটোমূলক থাকতে হবে। রাইট? আচ্ছা, কিটোমূলক কি, এটা তো বুঝে গেছো। দ্বিতীয়ত, কার্বনিল মূলকের সাথে যুক্ত sp3 সংকরিত কার্বন পরমাণুতে কমপক্ষে একটি অম্লধর্মী আলফা হাইড্রোজেন থাকতে হবে। আচ্ছা, আসো এই ব্যাপারটা বোঝাই, ভালো করে খেয়াল করো।
যারা sp3 সংকরণ বোঝো না, যারা sp3 সংকরণ বোঝো না তারা এখন একটু ফলো করো। যে কার্বনে কোনো পাই বন্ড থাকে না, জৈব যৌগের যে কার্বনে কোনো পাই বন্ড থাকে না ওইটা সংকরণ sp3 হয়। আপাতত এতটুকু মনে রাখো। পাই বন্ড নাই মানে কি নাই? ডাবল বন্ড বা ট্রিপল বন্ড নাই। মূল লক্ষ্য কিন্তু sp3 না। তারা sp3 দিয়ে ব্যাখ্যা করেছে, কিন্তু অন্য বই অন্যভাবে ব্যাখ্যা করে দেওয়া থাকতে পারে। ওকে, অন্য বই অন্যভাবে ব্যাখ্যা করে দেওয়া থাকতে পারে। তাহলে যারা sp3 বুঝতে পারছো তারা খুব খুশি হওয়ার দরকার নেই, যারা বোঝো নাই তাদেরও মন খারাপ করার দরকার নেই। এক কথাই শেষ, আমি তো এইখানের হাইড্রোজেন সরাবো আর এইখানে ডাবল বন্ড দিব নাকি? তাহলে যেই কার্বনে আমি ডাবল বন্ড তৈরি করতে চাই, যেই কার্বনে আমি ডাবল বন্ড তৈরি করতে চাই, ওই কার্বনে যদি আগের থেকেই ডাবল বন্ড থাকে, দ্যাট মিন্স পাই বন্ড থাকে, তাহলে কি আমি ওইখানে ডাবল বন্ড তৈরি করতে পারবো? বলো তো, বলো না কেন কিছু? পারবো না। আর যদি যদি কোনো কার্বনে আগের থেকে পাই বন্ড থাকে তাহলে তার সংকরণ কি হবে এটা এখন বুঝবা না, যারা পড়ো নাই, আর যারা পড়েছো তারা তো বুঝবাই। মনে রাখবা কোনো পাই বন্ড থাকলে সংকরণ sp3 হবে না। তার মানে আসলে তারা বলতে চাচ্ছিল এটা যে যে কার্বনের সাথে কীটমূলকটা যুক্ত থাকবে, এই কীটমূলকটা এই কার্বন আর এই কার্বনের সাথে যুক্ত আছে। এই কার্বনের যদি আমি টটোমারিজম ঘটাতে চাই, মানে এই কার্বনের সাথে যদি ডাবল বন্ড তৈরি করতে চাই, তাহলে এই কার্বনে আগের থেকে কোনো পাই বন্ড থাকা যাবে না। আর আগের থেকে পাই বন্ড থাকা যাবে না মানে তার সংকরণ হবে কি বলতো? sp3। কারণ যদি কখনো কোনো কার্বনে পাই বন্ড থাকে তাহলে ওই কার্বনটা সংকরণ sp3 হয় না। এবার আলফা কার্বন কি? আচ্ছা, এইটা কি বুঝতে পারছো? sp3 ব্যাপারটা কি ক্লিয়ার? sp3 কেন বলা হয়েছে তোমরা কোয়েশ্চেন করতে পারো যারা বুঝতে পারো নাই। হ্যাঁ, আমরা বলছি যে আমরা তো এইখান থেকে ডাবল বন্ডটা এখানে নিয়ে আসবো। তাহলে এইখান থেকে ডাবল বন্ড যখন এখানে নিয়ে আসবো, যদি এই কার্বনটা কি হয়, এই কার্বনে আগের থেকে ডাবল বন্ড থাকে, তাহলে কি আমরা এখান থেকে ডাবল বন্ড এখানে নিয়ে আসতে পারবো? তা পারবো না। সোজা বাংলা কথা, কীটমূলক যে কার্বনগুলোর সাথে যুক্ত থাকবে ওই কার্বনটার কি বন্ড থাকা যাবে না, আগের থেকে কোনো পাই বন্ড থাকা যাবে না। কারণ আমরা চাই ওখানে পাই বন্ড তৈরি হোক। তাহলে আগের থেকে যদি পাই বন্ড থাকে ওখানে পাই বন্ড তৈরি করা যাবে না। এজন্য বলছে কীটমূলকের সাথে যে কার্বনটা যুক্ত থাকবে ওইটা sp3 সংকরিত হইতে হবে, কারণ sp3 সংকরিত হইলে কখনো ওই কার্বনে কোনো পাই বন্ড থাকে না। দ্বিতীয়ত হচ্ছে আলফা কার্বন। আলফা কার্বনটা এখন একটু বোঝার চেষ্টা করি। আলফা কার্বন, যে কার্বনে মূলক যুক্ত থাকে তাকে আলফা কার্বন বলে। যে কার্বনে মূলক যুক্ত থাকবে তাকে আলফা কার্বন বলে। যে কার্বনে মূলক যুক্ত থাকবে তাকে আলফা কার্বন বলে। কেমনে? এই দেখো, যেই কার্বনে মূলক যুক্ত থাকে তাকে আলফা কার্বন বলে। যেমন তাহলে বলো তো কোনটা আলফা কার্বন, এখানে বাম দিকেরটা নাকি ডান দিকেরটা, মাঝেরটা? আচ্ছা, মাঝেরটা তো নিজেই মূলক, ও তো আলফা কার্বন না। হ্যাঁ, এটা তো নিজেই মূলক। তাহলে আলফা কার্বন হচ্ছে এইটা অথবা এইটা। ব্যাপারটাকে বুঝতে পারছো? এটাও আলফা কার্বন, এটাও আলফা কার্বন। যদি আরো বড় যৌগ হইতো, যদি আরো বড় যৌগ হইতো, তাহলে এটা হইতো আলফা কার্বন, এটা হইতো আলফা কার্বন, আর আলফার পাশেরটা হইতো বিটা কার্বন। ওকে, যে কার্বনে মূলক যুক্ত থাকে। তাহলে এখন একটু শুনতে পাচ্ছি না, জোরে বলো। তোমার মাইক্রোফোনের সমস্যা মনে হয়। অক্সিজেন যুক্ত কি এখানে? কি কার্যকারী মূলক কি অক্সিজেন নাকি কার্বন বন্ড অক্সিজেন? বলো, এখানে মূলক কোনটা? অক্সিজেন মূলক নাকি সি ডাবল বন্ড ওইটা মূলক? তাহলে সি ডাবল বন্ড ওর সাথে কি আবার সি যুক্ত আছে নাকি সি ডাবল বন্ড ওর সাথে পাশে সি যুক্ত আছে? দেখো কি লেখা আছে, যে কার্বনে কি যুক্ত থাকে? মূলক যুক্ত থাকে। তাহলে নিশ্চয়ই এখানে মূলকটা অক্সিজেন না, মূলকটা তো পুরোটাই। তাহলে পুরোটা যেখানে যুক্ত আছে, তাহলে বলো তো এই যৌগে দেখে বলো, তো কোনটা আলফা কার্বন?
আর হচ্ছে না না, এই যে এই কার্বনটা হচ্ছে আলফা কার্বন, কারণ এখানে মূলক হচ্ছে এটা, মূলক হচ্ছে এটা, এখানে এটা আলফা কার্বন, এটা হচ্ছে বিটা কার্বন, আর এইটা হচ্ছে গামা কার্বন। এর পাশে আরেকটা থাকলে ডেল্টা হইতো। কি ক্লিয়ার? আলফা যে কার্বনে মূলক থাকবে সেটা আলফা কার্বন, আলফার পাশেরটা হচ্ছে বিটা, বিটার পাশেরটা হচ্ছে গামা, তার পাশেরটা হচ্ছে ডেল্টা। ক্লিয়ার না? ক্লিয়ার না বলো? ক্লিয়ার স্যার। ওকে, এবার দেখো আমরা টটোমারিজম যখন পড়ছিলাম তখন আমরা কি করছিলাম আসলে, আমি এটা বোঝাই। হ্যাঁ, কি করছিলাম এটা আগে বোঝাই। বোঝাচ্ছিলাম এরকম, দেখো যে আমরা আসলে করতেছিলাম এইখানকার ডাবল বন্ডটা এখানে চলে আসবে, আর এখানকার হাইড্রোজেনটা এখানে চলে যাবে। তাহলে এখানে কোন কার্বনটা আলফা কার্বন, কোন কার্বনটা আলফা কার্বন? হ্যাঁ, ডান, এটা একটা আলফা কার্বন, এটা একটা আলফা কার্বন। এখন বলো, এই আলফা কার্বনে যদি কোনো হাইড্রোজেন না থাকে তাহলে কি এই ঘটনা ঘটানো সম্ভব? এই আলফা কার্বনে যদি, নিশ্চয়ই সম্ভব না। তাহলে এই আলফা কার্বনে যে হাইড্রোজেন থাকে তার নাম তো আলফা হাইড্রোজেন, আলফা হাইড্রোজেন। আবার যে আলফা কার্বনে আমি আলফা কার্বন থেকে হাইড্রোজেন নিব, ওই আলফা কার্বনে ডাবল বন্ড তৈরি হবে, রাইট? ডাবল বন্ড তৈরি হবে। তাহলে যে আলফা কার্বন থেকে হাইড্রোজেন নিব, ওই আলফা কার্বনে আলফা হাইড্রোজেন থাকতে হবে, এবং ওই কার্বনটা পাই বন্ড যুক্ত কার্বন হওয়া যাবে না। কি বন্ড যুক্ত হওয়া যাবে না? পাই বন্ড যুক্ত। যেহেতু পাই বন্ড যুক্ত হওয়া যাবে না, তাই বইয়ে লেখা আছে sp3 সংকরিত হইতে হবে। হয়তোবা অন্য বইয়ে পাই বন্ড যুক্ত কার্বন হওয়া যাবে না এই কথাটাই লেখা আছে। বাজারে তো বোর্ড বই একটা না, অনেকগুলা বোর্ড বই। এজন্য বলা হচ্ছে যে sp3 সংকরিত কার্বন হইতে হবে, আলফা কার্বনটা হবে sp3 সংকরিত কার্বন, ওই আলফা কার্বনে হাইড্রোজেন থাকতে হবে, এটা আমাদের বই বলতেছে। অথবা আমরা বলতে পারি যে আলফা কার্বনে হাইড্রোজেন থাকতে হবে এবং কার্বনটিতে কোনো পাই বন্ধন থাকা যাবে না, তাহলে উক্ত যৌগটি টটোমারিতে দেখাতে পারবে। তাহলে আমরা বুঝতে পেরেছি কিনা? কেউ কোনো কোশ্চেন করতে চাও? আর বলো কি কোশ্চেন করতে চাও, তাড়াতাড়ি বলো। বলতে চাও না কিছু? ওকে, চলো আমরা আবার একটু বইটা দেখে নিই। আমরা লাস্ট বারের মতো বইটা দেখে নিই। প্রথম শর্ত, মাইক্রোফোনগুলো ভালোভাবে হ্যান্ডেল করো, কথা বলে মিউট করে ফেলো। তোমরা তো আর 9-10-এর বাচ্চা না, তাই না, যে এই ব্যাপারগুলো হ্যান্ডেল করতে পারো না, বাসার ভেতরের কথাবার্তা শোনা যায়। ওকে, দেখো প্রথমত এখানে বলছে কার্বনিল মূলকে যুক্ত অ্যালডিহাইড ও কিটোন যৌগ সাধারণত কিটো ইনল টটোমারিতা প্রদর্শন করে। ফার্স্ট কথা হচ্ছে কার্বনিল মূলক থাকতে হবে। আচ্ছা, দ্বিতীয়ত ওই কার্বনিল মূলকের সাথে যুক্ত sp3 সংকরিত কার্বন পরমাণুতে কমপক্ষে একটি অম্লধর্মী আলফা হাইড্রোজেন থাকবে। মানে অম্লধর্মী মানে যে হাইড্রোজেনকে সরিয়ে ফেলা যায় ওখান থেকে, ওই হাইড্রোজেনটাকে আমরা অম্লধর্মী হাইড্রোজেন বলছি। তাহলে আমরা নিজেরা যদি লিখতাম এটা, তাহলে কিভাবে লিখতে পারতাম? আমরা বলতে পারতাম যে টটোমারিজম কারা দেখাবে? যাদের কিটোমূলক আছে, এবং কিটোমূলকের পাশের কার্বন, দ্যাট মিনস আলফা কার্বন, সেখানে একটা আলফা হাইড্রোজেন থাকতে হবে, এবং কিটোমূলকের পাশে যে কার্বন, দ্যাট মিনস হচ্ছে আলফা কার্বন, ওই কার্বনে আগে থেকেই কোনো পাই বন্ড থাকা যাবে না। যদি এমন কিছু হয় তাহলে উক্ত যৌগটি টটোমারিতা প্রদর্শন করবে। নিশ্চয়ই ক্লিয়ার সবাই? আমার কথা ক্লিয়ার হলে দয়া করে সবাই একটু কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো, কমেন্ট করো। ওকে, হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, আমরা এবার আরও কিছু উদাহরণ দেখে নিতে পারি যেটা হাজারি স্যার বইয়ে দেয়া আছে। যেমন, তাহলে এখন তোমাদের কাছে জানতে চাইবো, আমি উদাহরণ লেখার সঙ্গে সঙ্গে তোমরা কমেন্ট করবা, একটু বলবা যে এইখানে এই যৌগটি, এটার নাম তো ইথানল, রাইট? ইথানল, একটু বলবো আমাকে এই যৌগে বলো তো একটু দ্রুত, টটোমারিতা দেখাবে কিনা, বা টটোমারিতা দেখানোর শর্তগুলো পূরণ করে কিনা, এই যৌগটি টটোমারিতা দেখাবে কিনা, একটু দ্রুত কমেন্ট করো দেখি সবাই। এই যৌগ টটোমারিতা প্রদর্শন করবে কিনা, দ্রুত কমেন্ট করো। আচ্ছা, অলরেডি কমেন্ট করছো, হ্যাঁ টটোমারিতা প্রদর্শন করবে, চমৎকার। আচ্ছা, দেখো কিভাবে করবে। হ্যাঁ, কিভাবে করবে টটোমারিতা প্রদর্শন, দেখো একটু কষ্ট করে। সেটা হচ্ছে যে এই যে কার্বনটা রয়েছে, এই কার্বন হচ্ছে আলফা কার্বন, এবং আলফা কার্বনে হাইড্রোজেন আছে, এবং এই আলফা কার্বনটা হচ্ছে sp3 সংকরিত, অর্থাৎ আগের থেকে কোনো পাই বন্ড নেই।
নিশ্চয়ই ব্যাপারটা ক্লিয়ার এখন, নিশ্চয়ই ব্যাপারটা ক্লিয়ার। হ্যাঁ, ওকে, নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে এই যদি টটোমারিতে দেখাতো তাহলে কি হইতো, কি হইতো, এখানে CH2 হইতো, ডাবল বন্ড হইতো, এখানে OH হয়ে যেত, আর আগের থেকে H ছিল, H থেকে যেত, এটাই হইতো, আর তো কিছু হওয়ার নাই, তাই না? এবার এখন প্রশ্ন হইতে পারে তোমার কাছে, স্যার যদি আমাদের এমন হয় যে দুইটা আলফা কার্বন আছে এইখানে, যেমন দুইটা আলফা কার্বন আছে, যদি আমরা দেখি দুইটা আলফা কার্বন কি কি, যেমন CH3, দেন CH2, দেন C ডাবল বন্ড O, দেন CH3, বলো কোনটা আলফা কার্বন এখানে, দ্রুত বলো দেখি কোনটা আলফা কার্বন? এটাও আলফা কার্বন, এটাও আলফা কার্বন। এখন তো লাগছে নি প্যাচ, দুইটা আলফা কার্বন তো সেম না। এখন বলো কোথায় ডাবল বন্ড ক্রিয়েট হবে, 1 নম্বরে নাকি 3 নম্বরে? 1 নম্বরে নাকি 1 নম্বরে? 1 নম্বরে। ওকে, তাহলে 1 নম্বরে যদি হয়, 1 নম্বরে যদি হয় তাহলে কি হইতে পারে? CH3, দেন CH, এই যে এমন নাকি? এইখানে অনেকে বলছে 1 নম্বরে হবে না, যে আলফা কার্বনে হাইড্রোজেন কম, যে আলফা কার্বনে হাইড্রোজেন কম ওখান থেকে হাইড্রোজেন যাবে, যে আলফা কার্বনে হাইড্রোজেন কম, দেখো দুইটা আলফা কার্বন, ওইখান থেকে হাইড্রোজেন যাবে বা ওইখানে ডাবল বন্ড ক্রিয়েট হবে। দেখো এই যে দেখো এখানে তাই লেখা আছে, বুঝতে পেরেছো না পারো নাই? দ্রুত কমেন্ট করো। এই দেখো এখানে দুইটা আলফা কার্বন, যে আলফা কার্বনে হাইড্রোজেন কম ওখান থেকে হাইড্রোজেন যাবে, যে আলফা কার্বনে হাইড্রোজেন কম ওইখান থেকে হাইড্রোজেন যাবে। ক্লিয়ার? ওকে, এবার আমরা আরো কিছু উদাহরণ দেখতে পারি। প্রোপানেল সেও তো দিবে। এখানে দুইটা কীটমূলক বিশিষ্ট যৌগ আছে, তাহলে দুইটা থেকেই যাবে, দুইটা কীটমূলক বিশিষ্ট যৌগ আছে, তাহলে এইখানে দেখো দুইটা কীটমূলক বিশিষ্ট যৌগের মধ্যে এই যে এই যৌগটা তুমি যখন দেখবা তখন বুঝতে পারবা যেখানে দুইটা কীটমূলক বিশিষ্ট যৌগের মধ্যে এই কীটমূলকের ডাবল বন্ড আছে এইখানে, আর এখানে হাইড্রোজেন কম, এখানে হাইড্রোজেন বেশি। বলো কোন দিকে গিয়ে ডাবল বন্ড তৈরি করবে, বাম দিকে নাকি ডান দিকে গিয়ে? ডান দিকে গিয়ে। হ্যাঁ নিশ্চয়। আবার এই কার্বনের তো আসলে মানে দুই দিকেই আছে, কিন্তু যদি আমরা এইটাকে কনসিডার করে ফেলি, এখানে একবার ডাবল বন্ড ক্রিয়েট হয়ে যায়, তাহলে তো এই কার্বন আর ডাবল বন্ড ক্রিয়েট করতে পারবো না, তখন ঠিকই পাশেরটাতে হবে, দেখো এই উদাহরণটাও খুব কমপ্লেক্স, উদাহরণগুলো আমাদের হাজারি স্যারের বই দিয়ে দিছে, এটা পড়লেই কাভার হয়ে যাবে। আর এইখানে একটা হাইড্রোজেন বন্ড তৈরি হয়েছে, এই হাইড্রোজেন বন্ড কি এটা তোমরা এখন বুঝবা না, যারা ফার্স্ট পেপারে 3 নাম্বার চ্যাপ্টার পড়েছো তারা ঠিকই বুঝতে পারছো, আর যারা ফার্স্ট পেপারে 3 নাম্বার চ্যাপ্টার পড়ো নাই সেটা পরে বুঝবা। এটা এই হাইড্রোজেন বন্ড ব্যাপারটা এক্সট্রা একটা পড়া, যেটা সমন্বতার কোনো পড়া না আর কি। ওকে, এখানে আমরা এইবার এখানেও দেখো অ্যাসিটোফেনন, এই যে অ্যাসিটোফেনন দেখতে পাচ্ছ নিশ্চয়ই, অ্যাসিটোফেনন দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এই অ্যাসিটোফেননও কিন্তু কি হয়েছে, এখানকার হাইড্রোজেন চলে গেছে এখানে, আর এই ডাবল বন্ড গেছে এখানে, রাইট? এটা হচ্ছে অ্যাসিটোফেনন, নিশ্চয়ই বুঝতে পারছো অ্যাসিটোফেনন। ওকে, এবার বক্সের মধ্যে কিছু একটা লেখা আছে, কিন্তু বেনজালডিহাইড এবং বেনজোফেনন এই আলফা হাইড্রোজেন নেই, তাই টটোমারিজম দেখায় না। বেনজালডিহাইডের সংকেত নিশ্চয়ই তোমরা জানো, এই দেখো বেনজালডিহাইডের সংকেত জানো, এই দেখো এটা তো মূলক নাকি, এটা তো মূলক, তাহলে মূলকযুক্ত কার্বন কোনটা? এই যে এইটা হচ্ছে মূলকযুক্ত কার্বন। ওকে, এই কার্বনটা হচ্ছে আলফা কার্বন। একটু আমাকে বলবা এই মূলকযুক্ত কার্বন অর্থাৎ 1 নাম্বার কার্বন, 1 নাম্বার কার্বনে কি কোনো হাইড্রোজেন আছে নাকি নাই? 1 নং কার্বনে কি কোনো হাইড্রোজেন আছে নাকি নেই? নেই, 1 নং কার্বনে কোনো হাইড্রোজেন নেই। ওকে, 1 নং কার্বনে যেহেতু কোনো হাইড্রোজেন নেই, আর দ্যাটস ওয়াই বলতো এই বেনজালডিহাইডে আলফা কীটমূলক রয়েছে কিন্তু আলফা কার্বনে কোনো হাইড্রোজেন নেই, তাহলে বেনজালডিহাইড কি টটোমারিজম দেখাতে পারবে না? পারবে না। হ্যাঁ, বেনজালডিহাইড টটোমারিজম দেখাতে পারবে না। ওকে, আচ্ছা এবার এইখানে দেখো
বেনজোফেনন এই যৌগটা যেখানে আলফা হাইড্রোজেন নেই তাই এরা টটোমারিজম দেখাবে না। মানে যেখানে আলফা কার্বনে হাইড্রোজেন নেই, অর্থাৎ যেসব ঘটনা বা যেসব যৌগ ওই যে টটোমারিতে কারা দেখাবে তাদের শর্ত পূরণ করবে না, তারা টটোমারিজম দেখাবে না। ওকে, ক্লিয়ার ব্যাপারটা? এখানে স্পষ্ট লিখে দেওয়া আছে, দ্রষ্টব্য দিয়ে কিছু একটা লিখে দেওয়া আছে, তুমি দেখতে পারো এখানে। দ্রষ্টব্য দিয়ে বলা হচ্ছে যে বেনজালডিহাইড ইনল এর তুলনায় কিটোইনলের শতকরা পরিমাণ ও স্থায়িত্ব বেশি। বেনজালডিহাইড অর্থাৎ অ্যালডিহাইড শ্রেণীর যৌগের টটোমারিজম এর থেকে কিটোন শ্রেণীর টটোমারিজম বেশি পপুলার, বেশি প্রকৃতিতে পাওয়া যায় এবং এর স্থায়িত্বও কি বেশি। আমরা চাইলে এখন জ্যামিতিক সমানতা যেতে পারতাম, কিন্তু আমরা আগে মানে এটা কোনটা প্রকৃতিতে বেশি পাওয়া যায়, কোন শ্রেণীর টটোমারিজম প্রকৃতিতে বেশি পাওয়া যায়, অ্যালডিহাইড দ্বারা তৈরিকৃত টটোমারিজম নাকি কিটোন দ্বারা তৈরিকৃত টটোমারিজম? তো বলছে কিটোন দ্বারা তৈরিকৃত টটোমারিজম। ওকে, আমরা গাঠনিক সমানতা শেষ করেছি। আমরা এখন আচ্ছা, আরেকটা বিষয় বাকি আছে। আমরা জ্যামিতিক সমানতায় যেতে পারতাম, স্টেরিও সমানতায়, তার আগে আমরা গাঠনিক সমানতার কিছু প্র্যাকটিস করে ফেলি, দিয়ে আমরা নেক্সট ক্লাস থেকে আমরা হয়তো চেষ্টা করব কি যাওয়ার জন্য। পরবর্তী ক্লাস কবে বলতে পারো তোমরা? পরবর্তী ক্লাস যদি সবকিছু ঠিক থাকে ইনশাল্লাহ সোমবার রাত 9:15, সোমবার বুধবার, এই দুইটা ক্লাসের মাধ্যমে আমরা তোমাদের স্টেরিও সমানতা শেষ করে দেওয়ার চেষ্টা করব। ওকে, আচ্ছা, গাঠনিক সমানতা পড়তে বলো। বৃহস্পতিবার আমাদের পরীক্ষা। ভালো কথা। হ্যাঁ স্যার, টটোমারিজম জিনিসটা কি একটু বলবেন? মানে এটা সংজ্ঞাটা। তো তুমি তো রেকর্ড দেখে নিতে পারবে না বলো তো? এখন তো অলরেডি বুঝাইছি, এখন বাকিদের ডিস্টার্ব করার দরকারটা কি? ওকে, দেখো তুমি রেকর্ড দেখে নিও। হ্যাঁ, রেকর্ড থাকবে, অসুবিধা নেই। আজকে থাকবে না, কালকে আপলোড করে দেওয়া হবে। আজকে তো সমানতার প্রথম ক্লাসে আপলোড করে দেওয়া হচ্ছে, দেখেছো তোমরা? ওকে, এভাবেই আগামী ক্লাসে আপলোড করে দেওয়া হবে, না শনিবারের দিন আপলোড করে দেওয়া হবে, আর কালকে শুক্রবার তো। ওকে, দেখো এই যে মুক্ত শিকল বদ্ধ শিকল সমানতা তোমরা পড়ো নাই। এই C3H6 যেটা দেখতে পাচ্ছ এখানে, দেখো এই যে প্রোপিন, এই যে প্রোপিন, C3H6 দিয়ে প্রোপিন লেখা যায়। আবার কি লেখা যায়? সাইক্লোপ্রোপেন লেখা যায়। এই যে C3H6 দিয়ে প্রোপিন লেখা যায়, আবার সাইক্লোপ্রোপেনও লেখা যায়। তাহলে এই যে দেখো একই সংকেত ব্যবহার করে আমরা একটা মুক্ত শিকল বিশিষ্ট যৌগ আর একটা বদ্ধ শিকল বিশিষ্ট যৌগ তৈরি করছি। হ্যাঁ, তাহলে এইটাকে বলা হবে মুক্ত শিকল বদ্ধ শিকল সমানতা। আচ্ছা, তোমরা কি আমাকে বলবা যে তোমরা এর গাঠনিক সংকেত বোঝো নাকি একটু দেখায় দিব? আচ্ছা, নিশ্চয়ই বোঝো। তাহলে বিউটিন থেকে সাইক্লোবিউটেন, পেন্টিন থেকে সাইক্লোপেন্টেন, হেক্সেন থেকে সাইক্লোহেক্সেন, এরা হচ্ছে মুক্ত শিকল বদ্ধ শিকল সমানতা। নিশ্চয়ই এটা বুঝে গেছো। ওকে, তাহলে আমরা হাজারি স্যারের বইয়ে দেখলাম 5 ধরনের গাঠনিক সমানতা, কিন্তু আমরা গুহ স্যারের বই, হাজারি স্যারের বই মিলায় পড়তে গিয়ে আমরা দেখলাম 6 ধরনের গাঠনিক সমানতা। চেইন সমানতা, অবস্থান সমানতা, কার্যকারীমূলক সমানতা, এরপর হচ্ছে মেটামারিজম, টটোমারিজম এবং মুক্ত শিকল বদ্ধ শিকল সমানতা। এই সমানতাগুলো কম্বাইনলি তোমাদেরকে সলভ করতে হবে। কিভাবে সলভ করবে? যেমন দেখো কিছু কোশ্চেন বলো। গাঠনিক সংকেত দেখাইলে ভালো হইতো। ওকে, দেখো এইখানে C3H6 দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এইখানে CH3, দেন CH ডাবল বন্ড CH2। তাহলে গাঠনিক সংকেত কেমন? এই যেমন নাকি? আর এটা দ্বারা গঠিত মুক্ত, এই যে তিনটা কোণা দিয়ে 3টা কার্বন, প্রত্যেককে একটা করে বন্ড দিয়ে আমরা আবদ্ধ করে দিলাম। এবার কার্বনের কয়টা করে হাত খালি? 2টা করে হাত খালি। এই যে খালি হাতগুলোতে আমরা হাইড্রোজেন যুক্ত করে দিলাম। ওগুলো তো 9-10-এ পড়েছো তুমি তো 9-10-এর মনে হয় আমার কাছেই পড়ছো, তাহলে তো পারার কথা এগুলো। এই দেখো এই কার্বনের প্রত্যেকটা 2টা করে হাত খালি, 2টা মোট 6টা। ওকে, ক্লিয়ার? কারো কোশ্চেন? ওকে, আচ্ছা, এবার স্টেরিও সমানতা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। আমরা এখন চলে যাব গাঠনিক সমানতার প্র্যাকটিসে। হ্যাঁ, এই দেখো কই জানো, এখানে একটা খুব চমৎকার ফানি কথা লেখা আছে। দেখো কি লেখা আছে? কোন যৌগ থেকে কয়টি সমণু পাওয়া যায় এর কোনো সূত্র নেই, কিছুটা চর্চা ও মুখস্থ করার কোনো বিকল্প নেই। কোন যৌগে কয়টি সমণু হবে এটা পরীক্ষায় MCQ এ আসবে, এটা মনে রাখতে হবে। আমি গুরুত্বপূর্ণগুলো দিয়েছি এখানে, এগুলো গুরুত্বপূর্ণ না,
এই দুটা গুরুত্বপূর্ণ না। যেমন বলছে মিথেন, ইথেন এবং প্রোপেন, মিথেন, ইথেন এবং প্রোপেন এর কোনো সমানু নেই। মিথেন, ইথেন এবং প্রোপেনের কোনো সমানু নেই। বিউটেনের সমাণু সংখ্যা 2টি, পেন্টেনের 3টি, আর হেক্সেন যেটা আমি গত ক্লাসে করাচ্ছিলাম 4টি লিখাইছিলাম, আরও হয়তো বলছিলাম 5টা হবে। হেক্সেনের সমাণু 5টা, হেপটেন 9টা, অকটেন 18টা, ননেন 35টা, ডেকেন 75টা। নিশ্চয়ই এতগুলো সমাণু লিখতে বলবে না, তাই এগুলো পরীক্ষায় আসবে না, আসলে এমসিকিউ আসবে। সর্বোচ্চ হেক্সেন পর্যন্ত রিটেন আসতে পারে, সর্বোচ্চ হেক্সেন পর্যন্ত রিটেন আসতে পারে, বাকিগুলো এমসিকিউ এ জানতে পারে। মূলত এগুলো ইম্পর্টেন্ট, এগুলো লিখতে বলবে না। 9টা সমাণু লেখা সম্ভব না, 18টা লেখার তো প্রশ্নই ওঠে না, 35টা লেখার তো প্রশ্নে ওঠে না, 75টা লেখার তো প্রশ্নে ওঠে না। নিশ্চয়ই ক্লিয়ার? হ্যাঁ, এবার আমরা সমানুর প্র্যাকটিস করব। হ্যাঁ, যেমন বলছে C4H8, এটা দিয়ে কয়টা সমাণু সম্ভব? তাহলে বিউটিন 1, বিউটিন 2। এবার বলছে C2H6O, এটা 9-10-এ ছিল, মিথক্সিমিথেন এবং ইথানল। এরপর পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এই যে, এগুলো খুবই পপুলার, এগুলো খুবই পপুলার। দেখো, বলবে যে এর সম্ভাব্য সমাণু কয়টা, এই যৌগের সম্ভাব্য সমাণু কয়টা, এই যৌগের, এই C3H8O। বলতো এটা দেখে, বলতো এটা কোন টাইপ, অ্যালডিহাইড কিটোন টাইপ নাকি অ্যালকোহল ইথার টাইপ? অ্যালডিহাইড কিটোন টাইপ নাকি অ্যালকোহল ইথার টাইপ, কোন টাইপ? অ্যালকোহল ইথার। তাহলে এই যে একটা অ্যালকোহল, এই যে একটা অ্যালকোহল। আচ্ছা দেখো, এই অ্যালকোহল আর এই অ্যালকোহল পরস্পরের কি সমাণু, কে বলবে? এই দুইটা পরস্পরের কি সমাণু? অবস্থান সমাণু। এটা অবস্থান সমাণু, হ্যাঁ, এটা অবস্থান সমাণু। তাহলে আবার এটা পরস্পরের কি সমাণু? একজন শিকল বললো কেন? শিকল বললা কেন বলো তো? এখানে তো কার্বন চেইনে 3টা কার্বন, এখানে তো 3টা কার্বন, মানে এটা তো প্রধান শিকল। বাঁকা দেখাচ্ছে, তাই কি হয়েছে? আচ্ছা বলো, এইটা আর এটা পরস্পরের কি সমাণু বলো? কার্যকারীমূলক সমাণু। হ্যাঁ, কার্যকারীমূলক সমাণু। নিশ্চয়ই বুঝে গেছো। এরপর দেখো, এই যে এই যৌগটা C3H6O, প্রোপানন। হ্যাঁ, প্রোপাননের 3টা সমাণু, একটা হচ্ছে প্রোপানেল, মানে প্রোপানন, আর এই যে মাত্র যেটা পড়লাম কি, টটোমারিজম। টটোমারিজমের কারণে এটাও সৃষ্টি হয়, এইটা থেকে এটা তৈরি হয়। তাহলে 3টা সমাণু, এগুলো না অনেক ইম্পর্টেন্ট। এই যে C3H6O আর C3H8O, ধরে নাও কলেজ পরীক্ষা একটা কমন পাবা ইনশাল্লাহ, যদি পরীক্ষায় সিলেবাস থাকে এটা। ওকে, আচ্ছা এবার দেখো C4H8O এর সম্ভাব্য সমাণু কয়টা? 4টা সমাণু কি তোমাকে প্র্যাকটিস করতে হবে। কার্বন যা, হাইড্রোজেন তার দ্বিগুণ, তার মানে একটা বিউটানল, বিউটানোন, 2-মিথাইল প্রোপানল, বিউ 2-in-2-ol। ওই যে 2-in-2-ol, এটা টটোমারিজমের কারণে তৈরি হয়েছে। তাহলে এর কয়টা সমাণু হয় এটা তোমাকে প্র্যাকটিস করতে হবে। এবং 3 এবং 4 কার্বন দিয়ে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে। এই যে C3H6O, C3H8O, C4H8 অ্যান্ড C4H10, এই 4টা সমাণু থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে। 3 কার্বন বিশিষ্ট বেশি আসে, এই যে অ্যালডিহাইড কিটোন এবং অ্যালকোহল ইথারের যে সমাণুগুলো রয়েছে। ওকে, এই দেখো, এইটা একটা বোর্ডের কোশ্চেন, কুমিল্লা বোর্ড 19-এ। C4H10 ওর সমাণু 7টি, কি সমাণু এটা এখানে লিখে দেওয়া আছে, প্র্যাকটিস করবা। এবং এর মধ্যে শুধুমাত্র ওই কুমিল্লা বোর্ড 19-এ যে কোশ্চেনটা হয়েছিল সেখানে 7টা জানতে চাই নাই, চাইছিল হচ্ছে 4টা। বলছিল মেটামারিজম কারা দেখায়, শুধু দেখো, মানে এই সমাণুগুলোর মধ্যে কোনটা মেটামার, শুধু ওইটাই লিখতে বলেছিল। ওকে, পরেরগুলা তুমি চাইলে পড়তে পারো, 11টা সমাণু আছে বোর্ড বইয়ে, যদিও 7টি দেখানো হচ্ছে, এটা অতটা ইম্পর্টেন্ট না, এত বড় সমাণু কখনো লিখতে বলবে না। ওকে, ছোট ছোট 3-4টা সমাণু হয়, এমন সমাণুই পরীক্ষায় বেশি লিখতে বলবে। এই যে অ্যামিনের 3টা সমাণু আছে, C3H9N, এই 3টা কি হতে পারে সেটা তুমি মনে রাখতে পারো। ওকে, এই তো মোটামুটি বুঝে গেছো নিশ্চয়ই। হ্যাঁ, বুঝে গেছো। এবার আমরা গাঠনিক সমাণুই পড়বো, বাট বেনজিনের জন্য পড়বো। এটা খুবই পপুলার, বেনজিনের যেটা পড়াবো এখন এটা খুবই পপুলার। ওকে, এই দেখো 1 নম্বরে লেখা আছে, বেনজিন বলয়ে একটি প্রতিস্থাপক থাকলে, যেমন দেখো, যেমন ধরো এখানে বেনজিন বলয় আর এটা CH3, তাহলে বেনজিন বলয়ে একটি প্রতিস্থাপক আছে, তাহলে এর কোনো সমাণু হবে না। এই দেখো, বেনজিন বলয়ে একটি প্রতিস্থাপক থাকলে কোনো সমাণু হয় না। এই যেমন দেখো এখানে কি লেখা আছে, C6H5 দেন Cl, এর কোনো সমাণু হয় না, এটা ক্লোরোবেনজিন। আবার যদি এমন হইতো যে বেনজিন বলয়ের উপর নাইট্রোমূলক আছে, নাইট্রোবেনজিন, এরও কোনো সমাণু হয় না। ওকে, আচ্ছা, তার মানে একটা প্রতিস্থাপক থাকলে কোনো সমাণু হবে না। এবার আসো হচ্ছে দ্বিতীয় নাম্বার পয়েন্ট, বেনজিন বলে 2টি প্রতিস্থাপক থাকলে সমাণু হয় 3টি। প্রতিস্থাপক যদি থাকে 2টি, সমাণু হয় 3টি। অর্থাৎ কি হয় দেখো, এই যে অনেকে দেখে বুঝতে পারছো না,
এটা কিন্তু বেনজিন বলয়ের প্রতিস্থাপক দুইটা। এই যে C6H6 হইতো না বেনজিন হইলে, এখান থেকে দেখো দুইটা হাইড্রোজেন চলে গিয়ে দুইটা মিথেন যুক্ত হয়েছে, মিথাইল মূলক যুক্ত হয়েছে। তাহলে এই যে এটার নাম হচ্ছে জাইলিন। বেনজিন বলয়ে দুইটা মিথাইল মূলক থাকলে তার নাম হচ্ছে জাইলিন। তাহলে অর্থোজাইলিন, মেটাজাইলিন অ্যান্ড প্যারাজাইলিন। কি বললাম? এই যে অর্থোজাইলিন, মেটাজাইলিন অ্যান্ড প্যারাজাইলিন। অর্থ, মেটা এবং প্যারা। এই দেখো এখানে দুইটা ক্লোরিন যুক্ত হয়েছে, তাহলে অর্থো ডাইক্লোরোবেনজিন, মেটা ডাইক্লোরোবেনজিন, প্যারা ডাইক্লোরোবেনজিন, মানে একে 3 ভাবে সাজানো যায়। তাহলে বলো তো বেনজিন বলয়ে দুটি প্রতিস্থাপক থাকলে সমন্বয় হবে কয়টি? কে বলতে পারে তাড়াতাড়ি? তিনটা। কি কি? অর্থ, মেটা, প্যারা। এবার বেনজিন বলয়ে যদি 3টি প্রতিস্থাপক থাকে, এটা রিটেনের জন্য দরকার নাই, এমসিকিউ এর জন্য দরকার, শুধু রিটেনের জন্য দরকার নাই, তারপর একটু দেখে রাখতে পারো। বেনজিন বলয়ে 3টি প্রতিস্থাপক যদি থাকে তাহলে সমাণু কয়টা হবে তা প্রতিস্থাপকের উপর নির্ভর করবে। অর্থাৎ হচ্ছে এ নাম্বার পয়েন্ট, প্রতিস্থাপক 3টি একই যদি হয়, 3টা প্রতিস্থাপক আছে 3টাই একই, তাহলে সমাণু হবে কয়টা? 3টা। 3টা প্রতিস্থাপক 3টাই একই, সমাণু হবে 3টা। 2টি প্রতিস্থাপক একই, একটি ভিন্ন হলে সমাণু হবে 6টি। আর 3টি প্রতিস্থাপক যদি ভিন্ন হয় সমাণু হবে 10টি। নিশ্চয়ই 10টি বা 6টি সমাণু পরীক্ষায় কখনো লিখতে বলবে না, এতগুলো সমাণু। তাহলে সর্বোচ্চ এই 3টি হলে যে 3টি সমাণু হয় এটা লিখতে বলবে, অথবা সব থেকে এখানকার জনপ্রিয় কোশ্চেন হচ্ছে 2 নাম্বারটা, সব থেকে জনপ্রিয় হচ্ছে 2 নাম্বার। 2টি প্রতিস্থাপক থাকলে 3টি সমাণু হয়। আর এগুলো আমরা এমসিকিউ এর জন্য বলবো। এই 2 নাম্বার আর 3 নাম্বার যেখানে 6টা বা 10টা সমাণু হয়, এইটা রিটেনে আসার সম্ভাবনা বা সুযোগ খুবই কম। বলো ব্যাপারটা ক্লিয়ার কিনা? বেনজিন বলয়ে 2টি প্রতিস্থাপক থাকলে সমাণু হবে 3টি, 3টি প্রতিস্থাপক থাকলে সমাণু হবে কয়টি? যদি একই রকম 3টা হয় তাহলে 3টি, দুইটা একটা ভিন্ন হলে 6টি, আর 3টাই ভিন্ন হলে 10টি। নিশ্চয়ই ব্যাপারটি ক্লিয়ার কিনা কমেন্ট করতে থাকো, জানাইতে থাকো ক্লিয়ার কিনা। সবাই জানাও তাড়াতাড়ি ক্লিয়ার কিনা। এখানে উদাহরণ দেওয়া আছে। আমরা মোটামুটি এই হচ্ছে গাঠনিক সমানতার আলোচনা। আমরা চাইলে আরও 9 মিনিট ক্লাস নিতে পারি। তোমরা যদি চাও যে না আজকে স্টেরিও সমানতা শুরু করবা, একটু আলোচনা করা যেতে পারে, অথবা আমরা আগামী সোমবার থেকেই শুরু করতে পারি ইনশাল্লাহ। তাহলে এই আমার মনে হয় গাঠনিক সমানতা তোমরা সবাই প্র্যাকটিস করো। আমরা আগামী ক্লাস থেকে সোমবার থেকে আমরা তোমাদের স্টেরিও সমানতা শুরু করি, এবং আমরা চেষ্টা করব 3টা বা 2টা ক্লাসের মধ্যে সমানতার বাকি আলোচনাগুলো শেষ করে ফেলতে। আবার অফলাইন যখন হবে তখন তো পড়ানো হবে। রেকর্ডিং শনিবারের দিন বিকালের দিকে পেয়ে যাবে ইনশাল্লাহ। শনিবারের দিন রেকর্ডিং আপলোড করে দিবে এই গ্রুপে ইনশাল্লাহ। সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো ইনশাল্লাহ। কালকে যাদের অফলাইনে ক্লাস আছে দেখা হবে, রোববার যাদের আছে, সোমবার যাদের আছে দেখা হবে। ওই দিন আরো কথা হবে। অফলাইনে কি এগুলো পড়াবেন? অফলাইনে যখন পড়াবো তখন তো সবই শুরু থেকেই পড়াবো, যখন অর্গানিক ধরবো অফলাইনে। হ্যাঁ স্যার, আগামী বুধবার তো ক্লাস করতে পারবো না, বৃহস্পতিবার থেকে পরীক্ষা। তো তুমি রেকর্ড দেখে নিবা পরে, আগে সোমবারের দিন যাক, সোমবার করো তারপর। ওকে, ঠিক আছে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।